শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে সবাইকে স্বাগত। হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি তাওহিদ। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় অর্থাৎ জাবেদা নিয়ে যে আলোচনা করেছিলাম ওই ক্লাসের ধারাবাহিকতা বা ওই ক্লাসের কন্টিনিউশনই আজকে আমরা পড়াশোনা করব। গত ক্লাসে আমরা জাবেদা কি এটা দেখেছিলাম, জাবেদার বিভিন্ন শ্রেণী বিভাগ দেখেছিলাম, জাবেদার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা সাধারণ জাবেদা দেখব এবং সাধারণ জাবেদায় এই জাবেদাগুলো লিপিবদ্ধকরণে বিবেচ্য বিষয়সমূহ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ক্লাসের শেষ ভাগের আগে কিছু সাধারণ জাবেদা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, সাধারণ জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়সমূহ। আমরা জানি যে জাবেদা করতে গেলে কিছু হিসাব বা কিছু ব্যাপার মাথায় রাখতে হয়, যেমন কোন কোন হিসাবের নামে আমরা জাবেদা করতে পারবো না বা কোনো হিসাব লিখতে পারবো না, বা কোন কোন হিসাব আমরা লিখতে পারবো, আমরা কিভাবে টাকা লিখবো, আমাদের জাবেদাতে কি একটা ডেবিট হলে একটা ক্রেডিট এন্ট্রি হতে হবে নাকি ডেবিট ক্রেডিট এন্ট্রি অনেকগুলো হতে পারবে, শুধু টাকার অ্যামাউন্ট সেম থাকলেই হবে। এরকম কিছু রুলস রেগুলেশনস নিয়েই আমাদের আজকের আলোচনা বা জাবেদা বা সাধারণ জাবেদা দাখিলায় বিবেচ্য বিষয়সমূহ। তাহলে চলো আমরা সিরিয়ালি বইতে যেভাবে দেওয়া আছে এভাবে আমরা বিবেচ্য বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনি। আমরা একটা জিনিস এখানে মুখস্থ করব না, খুব ভালোভাবে যদি বুঝতে পারি আমরা এমনিতেই প্র্যাকটিস করতে গেলে এগুলো পারবো। তাহলে চলো আমরা বিবেচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত ক নম্বরে দেখো দেয়া আছে পণ্য, মাল বা চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। অর্থাৎ কখনো আমরা জাবেদাতে পণ্য হিসাব বা মাল হিসাব বা চেক হিসাব এভাবে কোনো হিসাব লিখতে পারবো না। এখন একটা উদাহরণ আমাদের এখানে দেয়া আছে, পণ্য বিক্রয় করলে তাহলে আমরা কিভাবে জাবেদা লিখবো? আমরা জাবেদা লিখবো পণ্য বিক্রয় করলে যেহেতু নগদ টাকা আমরা পাই, এ কারণে নগদান হিসাব ডেবিট, আর পণ্য যে বিক্রয় করছি সে কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। আবার একইভাবে যদি কোনো পণ্য আমরা ক্রয় করি আর ক্রয় করে চেক দেই নগদ টাকা না দিয়ে, তাহলে জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট। যদি আমরা নগদ টাকা দিতাম চেক না দিয়ে, তাহলে হতো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খ নাম্বার দেখো, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে রয়েছে বলে গণ্য করতে হবে। তবে নামের পাশাপাশি নগদ, চেক, ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না। অর্থাৎ আমরা উদাহরণ দেখলে পুরো ব্যাপারটা আরো ভালোভাবে বুঝবো। যেমন হাসানের নিকট থেকে পণ্য ক্রয়, অর্থাৎ হাসানের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু কোথাও লেখা নেই যে হাসানের কাছ থেকে বাকিতে কিনেছি নাকি হাসানের কাছ থেকে নগদে কিনেছি। আমাদের নিয়মটা হলো, যদি এরকম থাকে যে হাসানের নিকট থেকে পণ্য ক্রয় আর নগদে বা চেকে উল্লেখ না থাকে, লক্ষ্য করো হাসানের নিকট থেকে পণ্য ক্রয় লেখা আছে, বলা নেই যে নগদে নাকি চেকে, তাহলে আমরা ধরে নিব যে এটা বাকিতে ক্রয় করা হয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে ক্রয় হিসাব হবে ডেবিট, আর পাওনাদার বা হাসান যে আমাদের নিকট এখন টাকা পায় সে হবে ক্রেডিট। আবার খালেকের নিকট নগদে পণ্য বিক্রয় করা হলো, বলা নেই যে ধারে বিক্রয় করা হচ্ছে, বলেছে নগদে বিক্রয় করা হচ্ছে। এই নগদে যদি শব্দটা না থাকতো, যদি শুধু থাকতো খালেকের নিকট পণ্য বিক্রয়, তাহলে আমরা ধরে নিতাম এটা ধারে বা বাকিতে বিক্রয় করা হয়েছে। কিন্তু আমাদের এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়, অর্থাৎ এখানে আমরা নগদ টাকা পেয়েছি, তাই নগদান হিসাব হবে ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। খালেকের নামে এখানে কোনো হিসাব কিন্তু হচ্ছে না। 3 নাম্বারটা দেখো, পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই। এই ক্ষেত্রে কি করব আমরা? এই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব ও বিক্রয়ের ক্ষেত্রে আমরা দেনাদার হিসাবে লিপিবদ্ধ করব। শিক্ষার্থীবৃন্দ, কেন আমরা ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার লিপিবদ্ধ করব? কারণ হচ্ছে, একদম খুব প্র্যাকটিক্যালি চিন্তা করো, বাস্তবভাবে চিন্তা করো, আমরা যখন দোকান থেকে কোনো কিছু বাকিতে কিনি তখন দোকানদার আমাদের জন্য কি হয়ে যায়? পাওনাদার হয়ে যায়, কারণ তখন দোকানদার আমাদের কাছে টাকা পায়। আবার আমরা যদি কারো কাছে কোনো কিছু বাকিতে বিক্রয় করি তাহলে ওর কাছে আমি টাকা পাবো, তাহলে ও আমার জন্য কি? দেনাদার। দেনাদার মানে হচ্ছে রিসিভেবল, যার কাছ থেকে টাকা আমরা পাবো, আর পাওনাদার মানে হচ্ছে পেয়েবল, যে আমাদের কাছে টাকা পায়। অর্থাৎ আমরা যদি কখনো বাকিতে ক্রয় করি তাহলে পাওনাদার সৃষ্টি হবে, আবার আমরা যদি কখনো বাকিতে বিক্রয় করি তখন দেনাদার সৃষ্টি হবে। তাহলে বাকিতে পণ্য ক্রয়, এই জাবেদাটা আসলে কি হবে? এই জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট।
আবার বাকিতে বা ধারে পণ্য বিক্রয় এর জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর একটা দেখি, ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বিক্রয় করা হয়েছে বলে গণ্য করতে হয়। ব্যাপারটাকে একটু ভেঙে বলি চলো। আমরা যখন কোনো পণ্য ক্রয় করে পছন্দ না হওয়ার কারণে বা অন্য কোনো কারণে ফেরত দেই, অথবা কোনো বিক্রয় করে যখন ওই বিক্রিত পণ্যটা আমাদের কাছে ফেরত আসে, তখন ধরে নিতে হবে যে এই লেনদেনটা ছিল বাকিতে বা ধারে। অর্থাৎ আমরা যে পণ্যটা ক্রয় করে ফেরত দিয়েছিলাম এটা আমরা বাকিতে ক্রয় করেছিলাম, আবার আমরা যে পণ্যটা ফেরত পেয়েছি, যেটা বিক্রয় করে ফেরত পেয়েছি, ধরে নিতে হবে এই বিক্রয়টা আমরা বাকিতে বা ধারে বিক্রয় করেছিলাম। তাহলে একটা জাবেদা দেখি আমরা, আন্তঃফেরত। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত বা রিটার্নস ইনওয়ার্ড, আমাদের কাছে পণ্য ফেরত চলে আসলো, সেক্ষেত্রে জাবেদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। আবার যদি উল্টোটা হয়, অর্থাৎ রিটার্ন আউটওয়ার্ড হয় বা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো অর্থাৎ বই ফেরত, সেক্ষেত্রে জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এর পরেরটা দেখি চলো, সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় শব্দ ব্যবহার করা হবে না বা ব্যবহার করা যায় না। আমরা উদাহরণ দেখি চলো, নতুন আসবাবপত্র ক্রয় করা হলো। এখন যখন আমরা জাবেদা করব, আমরা কখনো লিখতে পারবো না যে নতুন আসবাবপত্র হিসাব ডেবিট। কখনো আমরা নতুন পুরাতন এইসব বিশেষণ বা অ্যাডজেক্টিভ আমাদের হিসাবের সাথে লিখতে পারবো না। আমরা শুধুমাত্র হিসাবের নামটা লিখবো, যেমন নতুন আসবাবপত্র ক্রয়, কিন্তু আমরা লিখবো শুধুমাত্র আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আবার পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো, আমরা ধরে নিচ্ছি নগদে বিক্রয় করা হয়েছে, এ কারণে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। কখনোই আমরা পুরাতন যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করতে পারবো না, অর্থাৎ পুরাতন এই শব্দটা ব্যবহার করতে পারবো না বা নতুন এই শব্দটা ব্যবহার করতে আমরা পারবো না। এর পরেরটা দেখি, সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনই কোনো হিসাব খোলা হয় না, যদিও ওই আয় অনাদায়ী বা ব্যয় অপরিশোধিত থাকে। ব্যাপারটা আসলে বিস্তারিত একটা উদাহরণ করলে আরো ভালোভাবে বুঝবো আমরা। যেমন কর্মচারী জামিলকে বেতন প্রদান করা হলো। এখন আমরা ব্যবসার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি দেখি, আমরা বেতন প্রদান করেছি, সেটা জামিলকেও হতে পারে, কামালকেও হতে পারে বা অন্য কোনো নামে হতে পারে। ওই কার নামে বেতন দিচ্ছি এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এতটা মুখ্য ব্যাপার নয়। মুখ্য ব্যাপার হচ্ছে বেতন প্রদান করা হচ্ছে, এটা একটা কমন এক্সপেন্ডিচার বা একটা সাধারণ ব্যয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক একটা ব্যয়। এটাই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মুখ্য। বেতনটা জামিলকে দিলাম নাকি সেলিমকে দিলাম এটা মুখ্য নয়। তাহলে জামিলকে বেতন প্রদান আমরা কখনো লিখতে পারবো না জামিলের বেতন হিসাব ডেবিট, এভাবে লিখতে পারবো না। আমরা লিখব বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আবার একইভাবে মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্য ক্রয় করা হলো, অর্থাৎ আমরা স্টেশনারি কিনেছি, কাগজ, কলম, স্টেপলার, পিন, এরকম ছোটখাটো যে জিনিসগুলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দরকার, এই স্টেশনারি কিনেছি, এটাকে বাংলায় বলে মনিহারি। এই মনিহারি আমরা কোন দোকান থেকে কিনলাম এটা ইম্যাটেরিয়াল বা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য নয়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আমরা মনিহারি কিনেছি, তাহলে জাবেদা হবে মনিহারি হিসাব ডেবিট, বকেয়া মনিহারি, যেহেতু আমরা বাকিতে ক্রয় করেছি তাই বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট বা ওই পাওনাদার হিসাব ক্রেডিট। কখনোই আমরা মনি স্টেশনারি নাম এখানে লিখতে পারবো না যে মনি স্টেশনারি মনিহারি হিসাব ডেবিট, এভাবে আমরা লিখতে পারবো না। এবার তপু ট্রেডার্স এর নিকট থেকে কমিশন প্রাপ্য হয়েছে, অর্থাৎ তপু ট্রেডার্স এর নিকট আমরা কমিশন পাবো। এক্ষেত্রে আমাদের জাবেদা করতে হবে এভাবে, প্রাপ্য কমিশন হিসাব, যেটা আমাদের জন্য একটা সম্পদ, কমিশন রিসিভেবল, আমরা এই টাকাটা পাবো, এ কারণে এটা আমাদের জন্য একটা সম্পদ। তাহলে কমিশন রিসিভেবল বা এই প্রাপ্য কমিশনকে ডেবিট করব, আর কমিশন আয়, যেটা আমাদের জন্য আয় হয়েছে, এটাকে আমরা ক্রেডিট করব। আমরা কখনোই তপু ট্রেডার্স এর কমিশন এভাবে লিখতে পারবো না। তারপরটা দেখো, ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ বা পণ্য চুরি হয়ে গেলে বা পণ্য নষ্ট হয়ে গেলে প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায়। এ কারণে এসব ক্ষেত্রে ক্রয়কে ক্রেডিট করতে হয়।
শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ক্রয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, এবং যখনই আমরা ক্রয়কে ডেবিট করি মানে আমরা এই ব্যয়কে বাড়াচ্ছি বা আমাদের পণ্যের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ক্রয়কে কখন ডেবিট করা হয়? উত্তর হচ্ছে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য নতুন করে আনয়ন করা হয়, নতুন করে কেনা হয়, তখনই আমরা ক্রয়কে ডেবিট করি। তাহলে উল্টো দিকে যদি বলি, যখন একটা প্রতিষ্ঠানের পণ্য কমে যায়, এটা হতে পারে মালিক উত্তোলন করেছে, হতে পারে চুরি হয়েছে বা নষ্ট হয়েছে, তাহলে আমাদের ক্রয় কমে যাবে, অর্থাৎ পণ্যের অ্যাভেলেবিলিটি কমে যাবে। সেক্ষেত্রে আমরা ক্রয়কে করব ক্রেডিট। এটাই এখানে বলেছে। তাহলে উদাহরণ দিয়ে চলো আরো স্পষ্ট করি ব্যাপারটা। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার নিজের প্রয়োজনে বা নিজের বাসার প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য বাসায় নিয়ে গেল। অর্থাৎ ধরো একজন চালের ব্যবসায়ী বা একজন পেঁয়াজের ব্যবসায়ী, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের ব্যবসায়ী, সে কি করলো, তার বাসাতেও তো চালের দরকার হয় বা পেঁয়াজের দরকার হয়, সে তার দোকান থেকে চাল বা পেঁয়াজ বাসায় নিয়ে গেল। এটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনের একটা উদাহরণ। সেক্ষেত্রে আমরা জাবেদাটা কি করব? আমরা জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। আবার দোকান থেকে যদি পণ্য চুরি হয়ে যায়, পণ্য চুরি হলেও কিন্তু পণ্যের পরিমাণ কমে যাচ্ছে, তখন আমরা জাবেদা করব বিবিধ ক্ষতি হিসাব বা মিসসেলেনিয়াস লস, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ আমাদের হাতে যে অ্যাভেলেবল পণ্য ছিল সেটা কমে যাচ্ছে বা ক্রয় ক্রেডিট হচ্ছে। উত্তোলন বা ড্রয়িংস, আমরা কিছুক্ষণ আগে পণ্য উত্তোলন এর এক্সাম্পল দেখলাম। এবার এটা হচ্ছে ক্যাশ উত্তোলন বা নগদ টাকা বা ব্যাংক থেকে টাকা উত্তোলন। সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে উত্তোলন বলতে আমরা বুঝবো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে সে ব্যাংক থেকে টাকা নিয়েছে বা ব্যবসা থেকে টাকা নিয়েছে। এখন ব্যবসা থেকে যদি উত্তোলন করে, সেক্ষেত্রে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। একইভাবে মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে, তখন জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যবসায়ের ব্যাংকে যে টাকা জমেছিল, সেই জমানো টাকা থেকে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে টাকা নিয়েছে। এবার পরেরটা দেখি চলো। পণ্য, নগদ অর্থ, কোন সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি নামে হিসাব করতে হয় বা মিসেলেনিয়াস লস বা মিসেলেনিয়াস এক্সপেন্স যেটাকে বলে। যেমন উদাহরণ দেখি আমরা, ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়ে গেল। এখন ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়ে গেলে আমরা জাবেদা এভাবে করব বিবিধ ক্ষতি হিসাব বা মিসেলেনিয়াস এক্সপেন্স হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এবং যদি এমন হয় অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হয়েছে, তখন আমরা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট বা অগ্নিজনিত ক্ষতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাবকে ক্রেডিট করব। কারণ পণ্য বিনষ্ট হওয়া মানে আমার হাতে যে অ্যাভেলেবল পণ্য ছিল সেই পণ্য কমে যাচ্ছে, আর পণ্য কমে গেলে আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করে দিই। এরপরটা দেখি চলো। ব্যাংক সুদ মঞ্জুর বা ধার্য এবং ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসাবে সরাসরি প্রভাব ফেলবে, এভাবে হিসাব করতে হবে। যেমন প্রথমে ব্যাংক সুদ মঞ্জুর করলো। শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক সুদ মঞ্জুর করা মানে হচ্ছে আমার জমানো টাকার উপরে ব্যাংক আমাকে সুদ প্রদান করলো, যেটা আমার জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয় হিসাব। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। অর্থাৎ আমার একটা সম্পত্তি এবং একটা আয় দুটোই বৃদ্ধি পাবে। আবার ব্যাংক যদি চার্জ ধার্য করে, অর্থাৎ ব্যাংকের কোনো সার্ভিস চার্জ, ব্যাংক চার্জ ধার্য করলো, এখানে ব্যাংক চার্জ বলতে এখানে বোঝানো হচ্ছে সার্ভিস চার্জ। অর্থাৎ ব্যাংক থেকে আমি কোনো সার্ভিস নিলাম, ব্যাংক সেই সার্ভিস বাবদ যদি আমার থেকে চার্জ কেটে নেয়, এটা আমার জন্য একটা ব্যয়। সেক্ষেত্রে জাবেদাটা হবে এভাবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো বা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হলো। আমরা জানি অবচয় বা ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস। একটা সম্পত্তি ব্যবহার করলে তার মূল্য কমে যায়, এ কারণে আমরা জাবেদাটা এইভাবে করি যে অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন পুঞ্জীভূত অবচয় হিসাব এটা হচ্ছে একটা বিপরীত সম্পত্তি। এর মানে হচ্ছে আমি আজ পর্যন্ত ওই নির্দিষ্ট আসবাবপত্র কত টাকা খরচ করে ফেললাম। অর্থাৎ আরো যদি স্পেসিফিক ভাবে বলি, ধরো একটি আসবাবপত্র ক্রয় করা হয়েছিল 10,000 টাকায় আরো 5 বছর আগে। এখন পুঞ্জীভূত অপচয় মানে হচ্ছে আজ থেকে 5 বছর আগে যখন আসবাবপত্র ক্রয় করেছিলাম, সেই দিন থেকে আজকে দিন পর্যন্ত এই আসবাবপত্রে যত টাকা আমরা ব্যয় করে ফেলেছি। আরো ভালোভাবে বলতে গেলে এই 10,000 টাকার আসবাবপত্রের যদি এখন বাজার মূল্য থাকে 2,000 টাকা, তার মানে আমরা 8,000 টাকা আসবাবপত্র ব্যবহার করে ফেলেছি। এটাই হচ্ছে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয়।
এর পরেরটা দেখো, যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ আমরা যদি কখনো চেক পাই, আমরা ধরে নিব চেকটা হচ্ছে একটা দাগ কাটা চেক এবং এই চেকের ফলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পাবে। একটা উদাহরণ দেওয়া আছে এখানে, পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট থেকে চেক প্রাপ্তি। আমরা রাজীবের কাছ থেকে চেক পেয়েছি, আমরা কোথাও রাজীবের নাম লিখবো না, আমরা যেহেতু চেক পেয়েছি আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আবার দেনাদারের নিকট থেকে যদি আমরা চেক পাই যেটা নাকি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট আর ওই নির্দিষ্ট দেনাদার হিসাব ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ব্যবসার প্রতিষ্ঠান এবং মালিক দুজন আলাদা দুটি সত্তা। এ কারণেই মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায় আমরা তাকে বলি উত্তোলন। আবার ব্যবসা প্রতিষ্ঠান যদি মালিকের কাছ থেকে কোনো কিছু নিয়ে আসে বা মালিকের কোনো কিছু যদি ব্যবসা প্রতিষ্ঠানকে সুবিধা প্রদান করে তখন সেটাকে আমরা বলবো মূলধন বা ক্যাপিটাল। যেমন প্রথমে কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করেছেন। এখন এই কর্মচারীদের বেতন তো ব্যবসায়ের টাকা থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু মালিক তার নিজের পকেটের টাকা থেকে ব্যবসায়ের কর্মচারীদের বেতন পরিশোধ করেছে। তাহলে জাবেদাটা কি হবে? জাবেদা হবে বেতন হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আবার অন্য একটা দেখি চলো, মালিকের বাজার খরচ ব্যবসা থেকে পরিশোধ। তাহলে মালিকের বাজার খরচ, এই টাকাটা মালিকের পকেট থেকে যাওয়া উচিত ছিল কিন্তু এটা গিয়েছে ব্যবসা থেকে, তাহলে এটা হবে উত্তোলন। অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ফাইনালি দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় পাওয়া ও দেয়া হয় তা যথাক্রমে পাওনাদার ও দেনাদারকে প্রভাবিত করে। যেমনটা হচ্ছে প্রথমে দেখি আমরা 10,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। অর্থাৎ কেউ আমার কাছে 10,000 টাকা পায়, আমি তাকে বললাম ভাই এই 9,000 টাকা দিতে পারছি আর 1,000 টাকা দিতে পারবো না, কোনো কারণে হোক এই 1,000 টাকা আমি দিতে পারছি না। এটাই হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে, অর্থাৎ তার আর কোনো দাবি থাকবে না। তাহলে আমরা এটাকে বলি বাট্টা। যেহেতু আমরা 1,000 টাকা কম দিতে পেরেছি তাই এটা আমাদের জন্য প্রাপ্ত বাট্টা। আর যদি 1,000 টাকা আমাদের কারো কাছ থেকে কম রাখতে হতো তখন সেটাকে আমরা বলতাম প্রদত্ত বাট্টা। পরের এক্সাম্পলে আমরা সেটা দেখব। আপাতত এই এক্সাম্পলে আমাদের জাবেদাটা হবে পাওনাদার হিসাব ডেবিট 10,000 টাকা, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 1,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা। এর ঠিক উল্টো উদাহরণটা যদি আমরা দেখি, দেনাদারের নিকট থেকে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রাপ্তি। অর্থাৎ দেনাদারের কাছে আমি পেতাম 7,000 টাকা, কিন্তু দেনাদার আমাকে 6,500 টাকা দিয়ে বললো আর টাকা দিতে পারবে না, আমরাও সেটা অ্যালাউ করলাম। এটাই হচ্ছে প্রদত্ত বাট্টা। তাহলে এক্ষেত্রে জার্নাল হবে নগদান হিসাব ডেবিট 6,500 টাকা, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 500 টাকা এবং দেনাদার হিসাব ক্রেডিট 7,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা বলতে আসলে কি বোঝায়? আসল কথাটা হচ্ছে যে সমস্ত জাবেদা বিশেষ জাবেদা নেওয়া যায় না সেগুলোই সাধারণ জাবেদাতে লিখতে হয়। তাহলে চলো কিছু সাধারণ জাবেদার উদাহরণ আমরা দেখে আসি। প্রথমে হচ্ছে সংশোধনী জাবেদা। হিসাব বিজ্ঞানে হিসাবের বইতে যদি কখনো কাটাকাটি হয় বা ভুল হয় সেটাকে আবার জাবেদা দিয়ে, সংশোধনী জাবেদা দিয়ে সেটাকে ঠিক করে নিতে হয়। একটা উদাহরণ দেখলে আমরা আরো ক্লিয়ার হবো ব্যাপারটা। উদাহরণটা এভাবে দেয়া আছে যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আসবাবপত্র ক্রয় আমরা জানি এটা ক্রয় করা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে, তাহলে এর জাবেদা হওয়া উচিত ছিল এভাবে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, কিন্তু এটা না করে ভুলে ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। এখন এটা যদি আমরা সংশোধন করতে যাই বা সংশোধন করতে চাই তাহলে ক্রয়কে যে ভুলে ডেবিট করেছি এখন আমরা ক্রয়কে ক্রেডিট করে দিব, আর আসবাবপত্রকে কি করতে হবে? ডেবিট করতে হবে। অর্থাৎ দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে আসবাবপত্র হয়ে যাবে ডেবিট, আর যেহেতু ভুলে ক্রয় এর আগে ডেবিট হয়েছিল সেই ক্রয়কে যদি এখন আমরা ক্রেডিট করে দিই আমাদের ভুলটা সঠিক হয়ে যাবে। এবার 2 নম্বর দেখো সমন্বয় জাবেদা। আমরা জানি যে অগ্রিম ব্যয় বা অগ্রিম আয় এবং বকেয়া আয় বকেয়া ব্যয় অর্থাৎ এক হিসাবের লেনদেন যদি অন্য কোনো হিসাবকে প্রভাবিত করে সেক্ষেত্রে সমন্বয় জাবেদা বা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। আবার অগ্রিম প্রদত্ত বীমা বা বিজ্ঞাপন খরচ কিংবা মনিহারির মতো ব্যয়গুলো, আবার অবচয়ের মতো ব্যয়গুলো সমন্বয় জাবেদা দিয়ে অ্যাডজাস্ট করা হয়। এখন এখানে একটা ছোট্ট উদাহরণ দেওয়া আছে খুব সুন্দরভাবে, উদাহরণটা বুঝতে পারলে আমরা সমন্বয় জাবেদার অনেক কিছু বুঝবো। যেমন 2017 সালে ভাড়া পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে জানা গেল যে এই 10,000 টাকা ভাড়ার মধ্যে 2,000 টাকা অগ্রিম ভাড়া অন্তর্ভুক্ত রয়েছে।
তাহলে আমাদের সমন্বয় জাবেদাটা কি হবে? শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা 10,000 টাকা ভাড়া ভেবেছিলাম পুরোটাই এবছরের খরচ, কিন্তু পরে দেখলাম যে না, এর মধ্যে 2,000 টাকা আছে যেটা পরবর্তী বছরের জন্য। তাহলে আমাদের এই পরবর্তী বছরের জন্য যে ভাড়া, সেটার নাম হচ্ছে অগ্রিম ভাড়া। তাহলে আমরা কি করব? অগ্রিম ভাড়াকে ডেবিট করব 2,000 টাকা, আর ভাড়া খরচকে কমাবো বা ক্রেডিট করব 2,000 টাকা। এবার আমরা দেখব সমাপনী জাবেদা। একটা ছোট উদাহরণ দেওয়া আছে। 2017 সালে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় ও ব্যয়: ক্রয় দেয়া আছে 50,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, বেতন 10,000 ও ভাড়া 5,000 টাকা। তাহলে এটা আমরা কিভাবে সমাপনী দাখিলাতে দেখাবো? প্রথমেই আমরা বিক্রয় হিসাব আমাদের ছিল ডেবিট 80,000 টাকা, আয় বিবরণীকে করব ক্রেডিট। কেন আবার বিক্রয়কে ডেবিট করলাম? শিক্ষার্থীবৃন্দ, সমাপনী দাখিলার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যেহেতু আমরা এই নামিক হিসাবটাকে বন্ধ করতে চাচ্ছি, নরমালি এই নামিক হিসাবের ব্যালেন্স যদি থাকে ডেবিট, তাকে আমরা সমাপনী দাখিলাতে করব ক্রেডিট। আবার নামিক হিসাবের ব্যালেন্সটি যদি নরমাল থাকে ক্রেডিট, সমাপনী দাখিলার সময় তাকে আমরা ডেবিট করে দিব। আমরা জানি বিক্রয় এর স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, যেহেতু আমরা বিক্রয়কে বন্ধ করে দিতে চাচ্ছি, এই কারণে বিক্রয়কে আমরা ডেবিট করে নিব। বিক্রয় স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট বা সিআর, যেহেতু বিক্রয়কে আমরা ক্লোজ করব, তাই বিক্রয়কে আমরা করব ডেবিট, আর আয় বিবরণীকে ক্রেডিট করে দিব। আবার একই সাথে সাথে ক্রয়, বেতন, ভাড়া এই সবগুলোই কিন্তু আমার জন্য ব্যয়, যা সাধারণ ব্যালেন্স বা স্বাভাবিক জের হচ্ছে ডেবিট। কিন্তু যেহেতু আমরা এগুলোকে এখন বন্ধ করে দিব, আমরা এগুলোকে ক্রেডিট দিকে লিখব আর ডেবিট করব আয় বিবরণী হিসাব। এবার খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে প্রারম্ভিক দাখিলা বা প্রারম্ভিক জাবেদা। ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে বা হিসাবকাল শুরুতে, অর্থাৎ ব্যবসাটা চালু করার সময় যে জাবেদাটা দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রারম্ভিক দাখিলা। একটা উদাহরণ দেওয়া আছে খুব সুন্দর করে এখানে, যে ডিসেম্বর 31 তারিখ 2017, অর্থাৎ 2017 সালের ডিসেম্বরের শেষ দিন। 2017 সালের ডিসেম্বরের শেষ দিন মানে কিন্তু 18 সালের শুরুর দিন। তাহলে এই দিন যেটা ছিল, নগদান হিসাব ছিল 50,000 টাকা, আসবাবপত্র ছিল 30,000 টাকা, দেনাদার 20,000 টাকা, পাওনাদার 15,000 টাকা এবং মূলধন ছিল 85,000 টাকা। তাহলে আমরা কি করব? এই নগদান হিসাবকে ডেবিট করব 50,000 টাকা, আসবাবপত্র ডেবিট হবে 30,000, দেনাদার ডেবিট হবে 20,000 এবং পাওনাদার ক্রেডিট হবে 15,000 টাকা। আর এই 50 যোগ 30 যোগ 20 অর্থাৎ 1 লাখ টাকা থেকে যদি আমরা পাওনাদারের 15,000 টাকা বাদ দিয়ে দেই, তাহলে বাকি টাকা 85,000 টাকা হবে আমাদের জন্য মূলধন। মূলধন হিসাব ক্রেডিট 85,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা শিখলাম সাধারণ দাখিলা বা প্রকৃত জাবেদার বিভিন্ন এক্সাম্পল আমরা দেখলাম কিভাবে প্রকৃত জাবেদা দেওয়া হয়, কি কি রুলস রেগুলেশনস এখানে মানা হয়। আশা করি তোমরা পুরো ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ক্লাসটা তোমরা যদি আবারও করতে চাও, তাহলে আমার ঘরে আমার স্কুলের অনলাইন অর্থাৎ ফেসবুক বা ইউটিউবে চোখ রাখো। তোমরা সবাই বাসায় থাকবে, পড়াশোনা করবে, সরকারের দিক নির্দেশনা মেনে চলবে। সবাই ভালো থাকো।